আমার নাম রিয়াজ রাজ। ঘটনাটি লিখছি রামগঞ্জ থেকে। অনেকে বলেন সব প্রশ্নের উত্তর থাকে, কিন্তু এই কথাটা যদি এমন হয় সব প্রশ্নের উত্তর থাকে না, মানে এমন কিছু প্রশ্ন থাকে যা শুধুমাত্র প্রশ্নের মাঝেই সীমাবদ্ধ। এটির উত্তর খোঁজাখুঁজি করার আগে আপনাকে ভাবতে হবে যে উত্তর আপনার কল্পনার শক্তির বাইরে, অর্থাৎ সমাধান এমন কিছু হতে পারে যা এই বিজ্ঞান যুগে হাসাহাসির বড় অংশ। অনেকে দিন দুপুরে ডাকাতের হাতে পড়েছেন, ছিনতাইকারীর কবলে পড়েছেন। আচ্ছা, আপনি কি ভর দুপুরে কখনো জিনের খপ্পরে পড়েছেন, তাও শত মানুষের ভিড়ে? শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল গত অক্টোবরের 29 তারিখে, তাও আমার সাথেই। চাঁদপুর থেকে শরীয়তপুর ভেতরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। ভোর 6টায় ঘুম থেকে উঠে আমি 10 ঘাড়িয়া বাজার থেকে রওনা করি। এদিকে হাজীগঞ্জ যেতে যেতে সময় হয়ে যায় সকাল 9টা। হাজীগঞ্জ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুর থাকেন তারা হাজীগঞ্জের পশ্চিম পাশের এই মোড়টা এতক্ষণে চিনেছেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছি, এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামলো। এরপর আমি মানিব্যাগ বের করে যেই টাকা নেব দেখি খুচরো কোনো টাকা নেই। আমি ওনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতে হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত করলো এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে। আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। ওনাকেও আর কিছু বলিনি, যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই তাই হয়তো উনি বুঝবেন ভেবে ব্যাপারটা আমি তেমন আমলে নেইনি। কিন্তু বিশ্বাস করুন রাসেল ভাই, এরপর আমার সাথে যা হয়েছে তা কোনো দিন আমার সাথেই হবে এইটা আমি কল্পনা করিনি। বাস থেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুরে থাকেন এই স্থানগুলো সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা থাকবে, কারণ আমি একমাত্র এখানেই হরিণা ফেরিঘাটের গাড়ি পাবো, আর এরপর ট্রলারে শরীয়তপুর যেতে হবে আমার। তো যখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি, খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। এই সিএনজি স্ট্যান্ড রেল লাইনের পাশেই, তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভেবে অবাক হলাম, ওনাকে তো হাজীগঞ্জ ফেলে এসেছি, এত দূর আমার আগে উনি কিভাবে আসবেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। এত দূর আসতে আসতে আমার কাছে খুচরো টাকাও হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ওনাকে একটা 10 টাকার নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছেন। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণাঘাটের উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণাঘাট অবধি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি। উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেছেন। আমার আগে এত দূর উনি কিভাবে এলেন, এই ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু তখন আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছে। হরিণাঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়ে গেছে। যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করতে হবে, তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি, তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন।
দেখেই আমার গা শিউরে উঠল। এইবার আমার হাত এবং পায়ের গোড়ালি কাঁপাকাঁপি শুরু করে। লোকটিকে চোখের সামনে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না, এই বৃদ্ধ লোক কিভাবে আমার আগে এখানে চলে এসেছেন। একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছেন, তাই বারবার অলৌকিকভাবে আমার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিন ভূত নয় তো, কিন্তু জিনও যদি হয় তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু নেবে কেন? সত্য মিথ্যা এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম। তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে বলল, ভাই চাকি খাইবেন না নাকি? হঠাৎ ওনার গলার স্বর শুনে আমি দোকানের দিকে তাকালাম। ফোন পকেটে রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এবার আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছু বলার নেই, কিন্তু কেন যেন ওনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম সুরে আমাকে বললেন, বাবা কিছু টাকা দিবি? ওনার এই কণ্ঠটি যদি আপনারা কেউ শুনেন তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলতে পারবেন না। যেহেতু পরপর 3 বার শুনেছি আমি, তাই ওনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গজগজ করছিল। আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেট থেকে মানি ব্যাগ বের করতে গেলে দোকানি এসে সেই ভিখারিকে বলে, এই চাচা এখানেও ভিক্ষা করা লাগেনি, কাস্টমার না নষ্ট করলে আপনাকে শান্তি লাগে না। আমি খেয়াল করলাম দোকানের এমন কথা শুনেও বৃদ্ধ লোকটা আমার দিকে চেয়ে আছেন এবং ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দেয়া। কিন্তু এইবার আমার পাশে দোকানিকে পেয়ে সাহস করে কৌতূহল বশত বলে বসলাম, চাচা আপনাকে তো আমি হবিগঞ্জ দেখেছিলাম, এরপর ভাঙতি টাকা নাই তাই টাকা দেয়নি। এরপর ব্রিজের ওপারেও আপনাকে দেখলাম আর 10 টাকাও দিলাম। আপনি আবার এখানে কিভাবে এলেন? আর কেন টাকা চেয়েছেন? নাকি ভুলে গেছেন যে আমি আপনাকে টাকা দিয়েছিলাম? আমার কথা শুনে দোকানিও দেখলাম এবার অবাক হলেন। এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এবার হাত নামিয়ে নেন আর বসা থেকে উঠে সোজা 2য় তলা থেকে নেমে যেতে লাগলেন। হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছেন। আমি তো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। এদিকে দোকানিও অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই লোক আপনার পিছু নিচ্ছে নাকি? দোকানের কথা শুনে আমি যেন এইবার সাহস পেয়েছি। যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয় পাচ্ছি নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয় লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি ভয় অনুভব করছিলাম তখন। এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে সবটা বললাম। দোকানি আমার কথা শুনে বললেন, আজকাল ধান্দাবাজ বেড়ে গেছে, এই ব্যাটা আপনাকে ফলো করতেছে মনে হয়, আসেন জিজ্ঞেস করি। খেয়াল করেছি আমার সাথে দোকানিও এই রহস্যের সমাধান খুঁজছেন। দোকানির বয়স তেমন বেশি না, বয়স 26 থেকে 30-এর মতো। এরপর আমি এবং দোকানি 2য় তলা থেকে নেমে এলাম নিচে। আমি এর আগেও কয়েকবার ফেরিতে চলাচল করেছি। সবসময় মানুষজন কম হলেও 10-12 জন থাকতো, কিন্তু এইবার শুধু 2টা ছেলেকে দেখলাম। ওদের বাইক আছে, সেই বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি এবং দোকানি নিচে এসে খুঁজতে লাগলাম সেই বৃদ্ধ লোককে, কিন্তু আশেপাশে নেই। এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের জিজ্ঞেস করলে তারা বলল, কই, অনেকক্ষণ যাবত তো আমরা দাঁড়ায় আছি এখানে, কোনো বৃদ্ধ লোককে তো দেখি নাই। ছেলে দুটার কথা শুনে দোকানি এবং আমি দুজনেই অবাক হলাম বেশ। এইবার আমার মাঝে জিন জিন ভাবটা চেপে বসে। দোকানি আমাকে বললেন, ভাই ট্রাকে চিপা চাপা আছে মনে হয়, হয়তো লোকটা যখন নেমেছে তখন ভাইরা খেয়াল করেনি। দোকানি আমাকে কথাটা বলতে সেই দুটো ছেলে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমিও দোকানির কথায় হ্যাঁ সম্মতি দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলোর কিনারা চেক করতে লাগলাম। এদিকে ফেরির নিচের সব অংশ চেক করার পর যখন ওনাকে পাইনি তখন বাথরুমেও গেলাম। দেখলাম ওয়াশরুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমার সাথে এবার যেন দোকানিও পাগল হয়ে যাচ্ছিল। বেশ কিছু সময় নিচে খুঁজে আমরা ওপরে যাই এবং 2য় তলা আর 3য় তলায় ভালোভাবে চেক করি, কিন্তু সেই বৃদ্ধ লোকের দেখা পাইনি। নিরাশ হয়ে দুজনেই ফিরে যাই 2য় তলায়, অর্থাৎ দোকানির দোকানে। আমি বারবার দোকানি বলছি কারণ ওনার নামটা আমার জানা হয়নি। দোকানির চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি ভয় পাচ্ছেন, কারণ বৃদ্ধ লোকের সাথে দোকানি খারাপ ব্যবহার করেছিলেন। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য বিষয়ে। যদি আমি খারাপ ব্যবহার করিনি, কিন্তু ওই বৃদ্ধ তো আমার পিছুই নিয়েছিল। কেন এসেছিল আর আমাকেই কেন ফলো করলো, এইটা ভেবেই আমি ভয় পাচ্ছিলাম।
ঘটনা এখানে শেষ হয়ে গেলে চলতো, কিন্তু ঘটনার শুরু হয়েছে মাত্র। আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেই দিন থেকেই। আমি দোকানিকে বিদায় দিয়ে ফেরি থেকে নেমে যাই। এরপর ফেরি থেকে সোজা চলে যাই ভেদরগঞ্জ। এই অবধি সবটাই অদ্ভুত হলেও ঠিক ছিল, কিন্তু ভেদরগঞ্জ বাজারে নেমে উপজেলা হয়ে যখন আমি এগোচ্ছিলাম, তখন রাস্তার পাশে, অর্থাৎ আমার বাম পাশে, সেই বৃদ্ধ লোকটিকে আমি দেখতে পাই। হাত দুইটা হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন। হঠাৎ ওনাকে দেখে আমার বুকের বাম পাশটা কেমন যেন চিনচিন করে উঠল। দিনে দুপুরে এত শত লোকের মাঝেও আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম, কিন্তু এখন তো আশেপাশে পরিচিত লোকজন নেই। মনে মনে ভাবছিলাম, দোকানের সাথে থাকলে এখন ওনাকে ধরতে পারতাম। এইভাবে আজগুবি কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসা থেকে উঠে যায় এবং আমাকে এড়িয়ে আমি যেদিক থেকে এসেছিলাম সেদিকে চলে যাচ্ছেন। কিন্তু এইবার অনেকটা পার্থক্য ছিল। গত 3 বার ওনাকে খুব কষ্ট করে হাঁটতে দেখেছি, মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে গুঁজে গুঁজে চলে ওভাবে দেখেছিলাম। এইবার ঠিক উল্টো, একজন যুবক যেভাবে হুট করে বসা থেকে উঠে দাঁড়ায় উনি ঠিক সেইভাবে দাঁড়িয়েছেন, এবং একজন যুবক যেভাবে হেঁটে যাবে তাও অনেক দ্রুত তিনিও ওইভাবে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ওনার ময়লা মিশ্রিত সেই পাঞ্জাবির একটা আলাদা ঘ্রাণ আমার নাকে এসে লাগে। সেই মুহূর্তটায় আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। বোকার মতো ওনার দিকে তাকিয়েছিলাম এবং উনি হাঁটতে হাঁটতে কখনো লোকজনের ভেতরে হারিয়ে যান। আমি খেয়াল করতে পারিনি। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন শ্বশুর বাড়ি যাই, তখন আমার সম্পূর্ণ ভাবনা জুড়ে এই বৃদ্ধ লোকটা ছিল। বারবার কানে ভেসে এসেছিল সেই শব্দটা, বাবা কিছু টাকা দিবি। কোনোভাবে সেদিন শ্বশুর বাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলেই রওনা করেছি আমি, এবং ভেদরগঞ্জ ছেড়ে ফেরিতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন ফেরিতে উঠেছি তখন 5:55 বা 6টা বাজে। সময় একটু এদিক সেদিক হবে। অন্যদিকে যেহেতু 30-40 মিনিটের জার্নি হবে ফেরিতে, তাই স্বাভাবিকভাবেই ওপাশে নামার পর 6:37 বেজেছিল। আমি হরিণাঘাটে নামতেই আমার সিমে একটা কল আসে। কলটা রিসিভ করতেই আমার ছোট ভাই ভয় এবং কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, ভাইয়া তুই গত 4 দিন ফোন অফ করে রেখেছিস কেন? জানিস আমরা কত চিন্তা করেছি, বাসায় আসবি কখন? ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আজ এই সকালে আমার ছোট ভাই রাসেলকে বিদায় দিয়ে এসেছি, আর সে এখন কল করে বলে 4 দিন আমি ফোন অফ করে রেখেছি। চিন্তার মাঝে আরও একটা চিন্তা ঢুকে যায় মাথায়। এবার আমি প্রচুর ভয় পাই। কি যেন মনে করে আমি ফোনের ডেটা চালু করলাম। তৎক্ষণাৎ আমার মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসে। আমার স্ত্রী নিজেই মেসেজ করেছে অনেকগুলো, এবং সেই মেসেজগুলো এমন ছিল আমি নাকি 4 দিন ধরে নিখোঁজ। যার বাসা থেকে আমি এইমাত্র আসলাম, এখনো 4 ঘন্টা হয়নি, সে মেসেজ দিচ্ছে আমি 4 দিন নিখোঁজ ছিলাম। সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল। আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করলাম। তখনও আমার মাথা খাটিয়ে কিছু করার মতো অবস্থা ছিল না। তবুও আমি তারিখ চেক করে দেখি আজ দুপুরে আমি আমার স্ত্রীকে যে মেসেজ করেছি তা অক্টোবর 29 তারিখের মেসেজ। এরপর যখন ফোনের শর্ট ক্যালেন্ডারে তাকাই আমি দেখি আজ নভেম্বরের 3 তারিখ। মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। কিভাবে 4 দিন কেটে গেল তাও 4 ঘন্টার মধ্যেই। একবার ভাবছি আমার ক্যালেন্ডারের সমস্যা, আবার ভাবছি ছোট ভাই কেন কল দিয়ে বলল আমি 4 দিন যাবৎ নিখোঁজ। আমার ভাবনায় আসে সব কিছু আমি স্বপ্নে দেখছি না তো। এত ভাবনার মাঝে ফোন কল আসে আমার। দেখি আমার স্ত্রী কল করেছে। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সে প্রচণ্ড রাগ, অভিমান এবং মায়া মিশ্রিত কণ্ঠে বলে, শয়তান, স্বার্থপর, গত 4 দিন কোথায় হারিয়ে গিয়েছেন? আমরা পাগলের মতো খুঁজছিলাম আপনাকে। আপনার আব্বু থানায়ও গিয়েছেন, আপনার ফোন অফ ছিল। একটা কল দিয়েও তো বলতে পারতেন কোনো কাজ ছিলেন। এখান থেকে তো ভালোভাবে বিদায় দিয়েছিলেন। বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল, অথচ আপনি গত 4 দিন পুরো নিখোঁজ হয়ে আছেন। কোথায় ছিলেন এই 4 দিন আপনি? বউয়ের কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভুলভাল কি আমি শুনছি, নাকি ভুলভাল বলছে আমি বুঝে উঠতে পারছি না। কেন এমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার? আতঙ্ক এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না, আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি।
কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি সিএনজিতে করে ব্রিজের এপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেন আমার জীবনে এলেন তিনি? ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে যদি এইভাবে যাবেনও, কোথায় হারিয়ে গেলেন? কোথায়? সবচেয়ে বেশি ভয় লেগেছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার 40 মিনিট লেগেছে, সেখানে 4 দিন কিভাবে কেটে গেল? এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে। উত্তরই বা খুঁজব কি করে আমি? এই প্রশ্নের কোনো উত্তর মেলে না। সেদিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে অবশেষে বাড়ি এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে এবং রিসিভ করলে একটা কথাই শুনতে হচ্ছিল, এই 4 দিন কোথায় ছিলেন? বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ির পুরুষেরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে, এবং এই মসজিদ আমাদের বাড়ির গেটের সামনেই। পুকুরে নেমে গোসল সেরে আমি যখন কাপড় বদলাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার নাকে ওই ঘ্রাণটা এসে লাগে। অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের যে ঘ্রাণ আমি পেয়েছিলাম, ঠিক সেই ঘ্রাণটি এখন আমি পাচ্ছি। রাত প্রায় 9টা বাজে। আমি ঘ্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এইবার ভয়টা আরো বেশি বেড়ে যায়। আমার বোঝা হয়ে গেছে আমি কোনো জিন ভূতের খপ্পরে পড়েছি। কিন্তু এই অশরী আমার পিছু নিল কেন তা আমার জানা নেই। তাড়াহুড়া করে আমি জামা বদলে ফেলি, সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে 2টা নজরে তাকাচ্ছিল। একটা হচ্ছে 4 দিন কিছু না বলে কোথায় ছিলাম, তাও এখন চুপচাপ তাই রাগ। আরেকটি হচ্ছে 4 দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ। সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম না। কারণটা আগেই বলেছি, এই বিজ্ঞান যুগে এইসব জিন ভূতের ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে, কিন্তু সে হাসে না যার সাথে ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বেরিয়ে যাই, কারণ বেশি দেরি করলে যদি বড়সড় ক্ষতি হয়। তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎ করি এবং সেটাই আমার সঠিক মনে হয়েছে। রামগঞ্জের নাম করা সৈকত কবিরাজকে আশা করি অনেকেই চিনবেন। ওনার বাড়ি হাপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। রাত 9:30 আমি একটা রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ ওনার বাসায় যেতে হয়। ওনার বাসার সামনে গিয়ে যখন আমি ডাক দিতে যাব, সেই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলতে লাগলেন, তুই তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না, এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে আরো অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগেই হয়তো উনি ওনার জিনদের দিয়ে সব জানতে পেরেছেন, কারণ লোকে মুখে শুনেছি ওনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনো দিকে কোনো উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাবতেও পারছি না 40 মিনিটে আমি 4 দিন কিভাবে পার করলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বোঝে কতটা ভয় লাগে এখানে। আল্লাহর কাছে এই বিপদ থেকে রক্ষা চাই আমি। অনেকক্ষণ কান্নাকাটি করে নিজের রুমে এসে দোয়া কালাম পড়ে শুয়ে যাই। এদিকে আমার স্ত্রী সহ অনেকে কল দিচ্ছে আমাকে, কিন্তু এই ঘোর আর হতাশা যেন আমাকে বাস্তব জগৎ থেকে আলাদা করে নিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার, কেমন একটা হয়ে গেছি আমি। এইসব নিয়ে ভাবতে ভাবতে এর মাঝেই আমি ঘুমিয়ে যাই। এই ঘুমিয়ে যাওয়ার পর থেকে যদি সব মিশে যেত, যদি ঘুম থেকে উঠে বলতে পারতাম, ইস কি বাজে ছিল স্বপ্নটা, আহা কত সুন্দর হতো সব কিছু। কিন্তু এই কালো অধ্যায় আমাকে সেদিন থেকে আরো বেশি জ্বালাতে শুরু করে। ঘুমের মাঝে আমি সেই বৃদ্ধ লোককে বারবার দেখি। বারবার উনি স্বপ্নে এসে আমাকে বলেন, বাবা কিছু টাকা দিবি, দে না অল্প কিছু টাকা। এমন স্বপ্ন দেখি আমি লাফ মেরে উঠি। ওনার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝে যে ভয়টা আমি পাচ্ছি তার ব্যাখ্যা আমার কাছে নেই। ওনার সেই কণ্ঠস্বর আমার হৃৎপিণ্ড যেন ছিনিয়ে নেয়। তাও একবার না, 2 বার না, পুরো একটা রাতে যদি আমি 10 বার ঘুমাই, 10 বার উঠি, তবে সেই বৃদ্ধ 10 বারই আমার স্বপ্নে এসে আমাকে বলে, বাবা কিছু টাকা দিবি।
আমি স্বপ্নটা দেখে লাফ মেরে উঠি, এরপর আবার দোয়া পড়ে ঘুমাই। তখন স্বপ্নে এসে বলেন, বাবা কিছু টাকা দিবি। এই যন্ত্রণা আমার ঘুমানো বন্ধ হয়ে গেছে। ঘুমাতে যেতেও আমি ভয় পেতে শুরু করি, কিন্তু ঘুম যদি না হয় তখন সেই অদ্ভুত ঘ্রাণ আমার নাকে এসে গড়গড় করে প্রবেশ করতে থাকে। অর্থাৎ ঘুম গেলেও অশান্তি, না গেলেও অশান্তি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবশেষে না পেরে আমি আমার ফ্যামিলিকে সব কিছু জানাই। এরপরে মনে হচ্ছিল আমার ফ্যামিলিকে জানানোর আগেই আমি ভালো ছিলাম। ফ্যামিলিকে বলার পর থেকে আমার সাথে আরও অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘরের টিনে কেউ সজোরে লাথি মারে, মনে হয় টিন এতক্ষণে ভেঙে পড়ে গেছে, কিন্তু যখন আমরা সেই স্থান চেক করি দেখি কোনো আঘাতের চিহ্ন নেই। আমি সেই অদ্ভুত ঘ্রাণ সবসময় পেতে শুরু করছিলাম। ঘর থেকে বের হলেই আমার মাথা ঘুরানো শুরু হতো, তাই বিছানায় প্রতিবন্ধীর মতো পড়ে গেছিলাম আমি। অনেক হুজুর, অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে, কিন্তু তারা বারবার আমার ফ্যামিলিকে তাড়িয়ে দিয়েছে। কেউ সমাধান করতে আসে না। কেন আসে না তা আমাকে কেউ বোঝাতেও পারে না। এইভাবে অনেক দিন কেটে যায়। আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম, গায়ে লাগাতার জ্বর শুরু হয়েছে আমার। মৃত্যুর কবলে হেলে যাচ্ছিলাম দিন দিন। প্রতিদিন রাতে সেই বৃদ্ধ লোকটা স্বপ্নে এসে আমার কাছ থেকে টাকা চেয়েই যাচ্ছে। ভয়ে ঘুম না এলে আমাকে সেই ঘ্রাণ পাগল করে দেয়। এরপর 18 দিন পর সৈকত কবিরাজ আমাদের বাড়িতে আসেন। ওনার মুখে কে এই জিন এবং কিভাবে আমার জীবনের সাথে জড়িয়ে গেছে তা শুনতে পাই আমরা, এবং এইটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যাই। কবিরাজ আমাকে একটা তাবিজ বেঁধে দিয়ে গেছেন যাতে সেই জিন আমার আশেপাশে আসতে না পারে, কিন্তু এই তাবিজ আমাকে শুধু 2 দিন শান্তি দিয়েছিল। এরপর আরও সব ভয়ানক ঘটনা শুরু হয়। শুধু আমার সাথেই নয়, আমার পুরো ফ্যামিলির সাথেই। কি হয়েছিল আমাদের সাথে এবং কে ছিল এই বৃদ্ধ লোক তার সময় করে পরের এপিসোড শুরু হবার আগেই পাঠাবো ইনশাল্লাহ। আজ আর লিখতে পারছি না। পুরো ঘটনা এক এপিসোডে বলা হলে হয়তো ইমেল পড়ার সময় হবে না। গত 9 তারিখে আমি সুস্থ হয়েছি, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে। জানি না আর কখনো সেই বৃদ্ধ লোক এসে বলবে কিনা, বাবা